নমস্কার, আমি ডক্টর রমিজ মণ্ডল। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলবো, অ্যাকিউট ভমিশন ইন ডগস। এবার অ্যাকিউট ভমিশন বলতে কি বোঝায়? যদি আপনার ডগ হঠাৎ করে কন্টিনিউয়াস 4 থেকে 5 দিন বা 5 থেকে 7 দিন পর্যন্ত বমি করতে শুরু করে, তখন সেই পরিস্থিতিটাকে আমরা অ্যাকিউট ভমিশন বলতে পারি। এবার ঠিক কি কি কারণে এই সিচুয়েশনটা তৈরি হতে পারে? অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে বিশেষত কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের এবং সমস্ত পেট ওনাদের মাথায় রাখতে হবে। প্রথম যেটা কাজ সেটা মাথায় রাখতে হবে, যদি কোনো অবনক্সিয়াস বা কোনো পয়জনাস কোনো খাবার হতে পারে, বা খাবারের টুকরো হতে পারে, বা পচে যাওয়া কোনো জিনিস হতে পারে, বা কোনো স্ক্র্যাপ হতে পারে, বা বর্জ্য পদার্থ হতে পারে, সেটা যদি অ্যাক্সিডেন্টালি খেয়ে নেয়, 1 নম্বর। 2 নম্বর হলো এমন কোনো ওষুধপত্র, কিছু ওষুধপত্র আছে যেগুলো যদি খেয়ে নেয় অ্যাক্সিডেন্টালি, বা কোনো ট্রিটমেন্ট চলাকালীন যদি দেওয়া হয়, তখন কিছু অ্যাডভার্স রিয়াকশন দেখা দিতে পারে। আর কিছু ডায়েটারি এবং মেটাবলিক ডিসঅর্ডার যদি বলি আমরা, তখন কিছু সমস্যা হয়। যদি কিছু দেখা যায় যে কোনো পার্টিকুলার সাবস্ট্যান্স বা পার্টিকুলার খাবার ওর শরীরে গিয়ে গ্যাস্ট্রিক একটা আনস্টেবিলিটি তৈরি করছে বা ইরিটেবিলিটি তৈরি করছে, তখন হতে পারে। আর কিছু প্যারাসাইটস, সেটা ইন্টেস্টিনাল প্যারাসাইটস হতে পারে, বা স্মল ইন্টেস্টিনাল কিছু, বা লার্জ ইন্টেস্টিনাল কোনো আন্ডারলাইন ডিজিজ হতে পারে, তখন ইরিটেশনের জন্য বমি করতে পারে। আর কিছু সময় থাকে যেটা শরীর প্রোটেক্টিভ মেকানিজম হিসাবে এই ভমিটিংটাকে বেছে নেয়। যেমন কোনো খাদ্যদ্রব্য বা এমন কোনো জিনিসপত্র যেটা ইনজেকশন করে নিয়েছে শরীর, সেই যে জিনিসটা বা যে সাবস্ট্যান্সটা শরীরে প্রবেশ করেছে সেটা শরীরে গিয়ে ড্যামেজ করছে, সেই ড্যামেজিং যে সাবস্ট্যান্সটা তাকে রিমুভ করার একটা দায়িত্ব শরীর নেয়, তখন সেটা একটা বমির আকারে সেই বর্জ্য পদার্থ বা খারাপ জিনিসটা শরীর থেকে বের করে দেয়। তো কিছু কিছু ক্ষেত্রে প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে এই ভমিটিং এই পদ্ধতিটা শরীর বেছে নেয়। সেটা যদি হয় তাহলে হয়তো ট্রিটমেন্টের সেরকম কোনো প্রয়োজন হয় না, এক্সেপ্ট রিহাইড্রেশন থেরাপি। বাট এইটা যদি না হয়, এই প্রোটেক্টিভ মেকানিজম ম্যাক্সিমাম 1 দিন 2 দিন চলতে পারে। বাট যদি অ্যাকিউট ভমিশন হয়, সেটা কিন্তু 1 দিন 2 দিন ছাড়িয়ে 6 থেকে 7 দিন পর্যন্ত চলতে পারে, এবং আর কোনো সমস্যা নেই, শুধু বমি হচ্ছে, অ্যাক্টিভিটি নর্মাল থাকছে বা সামান্য উইক থাকছে। তো এইগুলো কারণে অ্যাকিউট ভমিটিং টেন্ডেন্সি থাকতে পারে। এবার আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কিভাবে এর থেকে দূরে যাব। দেখুন, যদি ক্লিনিক্যাল কিছু হিস্ট্রি থাকে বা নন ক্লিনিক্যাল কিছু হিস্ট্রি থাকে, বা আন্ডারলাইন কোনো ডিজিজ কন্ডিশনের জন্য হয়ে থাকে, বা ইন্টেস্টিনাল প্যারাসাইটসের জন্য হতে পারে, তাহলে এইগুলোর একটা কিউমুলেটিভ স্টাডি করে ডাক্তারবাবু আপনার সাথে পরামর্শ করে একটা ডিসিশন মেকিং করবেন যে ঠিক কোন জায়গায় আমাদের ট্রিটমেন্ট শুরু হতে পারে। তো আমরা একটা কমপ্লিট হিস্ট্রি পেশেন্ট পার্টির কাছ থেকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই যে ঠিক কী কারণে হয়েছে, এবং তার একটা ধারণা নিয়ে নিই, সেই মতো আমরা ট্রিটমেন্ট বা ট্রিটমেন্টের অ্যাপ্রোচটা নিই। সাধারণত কোনো সমস্যা ছাড়াই ওরা 1 সপ্তাহের মধ্যে পুনরায় আগের অবস্থায় ফিরে যায়, যদি না কোনো লিভার বা কিডনি বা এরকম কোনো আন্ডারলাইন ইম্পর্টেন্ট অর্গানের কোনো ডিজিজ না হয়। যদি এরকম কিছু হয় তাহলে ইমিডিয়েটলি কিছু ব্লাড টেস্ট করতে হবে, যেমন সিবিসি, এলএফটি এবং কেএফটি ইত্যাদি। এই টেস্টগুলো করে নিয়ে আমাদেরকে একটা সিদ্ধান্ত উপনীত হতে হবে। এবং ইমিডিয়েটলি যদি কোনো লিভার বা কিডনি সমস্যা থাকে, তাহলে প্রেসক্রিপশন ডায়েটটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে স্টার্ট করতে হবে। আর আপনাকে মাথায় রাখতে হবে যে ডিওয়ার্মিং কিন্তু প্রপার টাইমে করতে হবে, এবং কী খাবার দাবার দিচ্ছেন সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা একটা কেস দেখছিলাম পার্টিকুলারলি, যেটা দেখেছিলাম যে এই কেসে আমরা কোনো মাটি খেয়ে নিয়েছিল কোনো ইনফেক্টেড, সেটা রোডেন্টিসাইড হতে পারে বা পেস্টিসাইড মেশানো মাটি হতে পারে। সাধারণত আমরা যারা বাগান ভালোবাসি তারা অনেকে টব লাগায় এবং টবের মধ্যে অনেক পেস্টিসাইড দিয়ে মাটি, সার ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে তুলে এনে বাড়িতে রাখি। কুকুরদের সমস্যাটা কোথায় হয়? যখন ওরা প্রপার খাবার বা প্রপার ডায়েটটা ওরা পাচ্ছে না, যেটা ওদের স্টমাক রিকোয়ারমেন্ট আছে সেটা আপনি দিতে পারছেন না বা দেওয়া হচ্ছে না কোনো কারণে, তখন একটা মিনারেল ডেফিসিয়েন্সি হয় বা কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, তখন শরীর থেকে একটা আনন্যাচারাল বা নন কনভেনশনাল ফুড স্টাফের ওপরে, যেগুলো ওদের খাবার নয়, সেগুলোকে খাবার একটা টেন্ডেন্সি থাকে বা লিকিংয়ের টেন্ডেন্সিস থাকে। তো তখন যদি এরকম টেন্ডেন্সি থাকে, তো যে কোনো জিনিসে লিক করে বা চেটে নেয়, সেখান থেকে একটা কোনো ব্যাড পার্টিকেল বা ফরেন বডি ঢুকে যেতে পারে শরীরে।
এমত অবস্থায় আমাদের ট্রিটমেন্ট পলিসি হবে রিহাইড্রেশন করা, মানে ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করা, অ্যাসিড বেস যে মেকানিজমটা সেটাকে ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করা, এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করা, তার সাথে সাথে ডিওয়ার্মিংয়ের পুরো মেকানিজমটাকে নিয়ন্ত্রণ করা, আর প্রেসক্রিপশন ডায়েটটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ইমপ্লিমেন্ট করা। যদি দেখা যায় 4 দিনের বেশিও ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে, তখন কিন্তু আমাদেরকে সমস্ত খাবার বন্ধ করে দিয়ে শুধুমাত্র ইলেকট্রোলাইট ব্যালেন্সের উপরে ভরসা করে থাকতে হবে। তো এই আলোচনাটা কিছুটা ধারণা দেবে। তো যদি এরপরে কারোর কিছু অ্যাডিশনাল কোনো তথ্য প্রয়োজন হয় তো আপনি আমাদের ইনবক্সে জানাতে পারেন। তবে আমার বক্তব্য খুব ক্লিয়ার, যারা কুকুর বিড়াল বাড়িতে রাখছেন, স্পেশালি কুকুর, তাদের স্টমাকটাকে আগে ভালো করে বুঝতে হবে, তাদের রিকোয়ারমেন্ট কী সেটা বুঝতে হবে, এবং তাদের কী খাবার দাবার ওদের জন্য প্রয়োজন। না আপনি যেটা দিচ্ছেন চায়ের সাথে বিস্কিট ভিজিয়ে দিয়ে দিলেন, এটা কিন্তু প্রয়োজন নয় এবং তার শরীরের ক্ষতি করে। কোনো একটা বিস্কিট, কেউ যাচ্ছেন ঘুরতে, বিস্কিট দিয়ে দিচ্ছেন প্যাকেটের প্যারা প্যাকেট, মোটেই ভালো কাজ করছেন না, বরং তার শরীরের ক্ষতি করছেন, পোটেনশিয়াল ড্যামেজ করছেন, এবং এটা কোনোভাবেই চ্যারিটি বলতে পারি না। তো এই জায়গাগুলোকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যারা কনভেনশনালি বাড়িতে পোষ্য রাখছেন তাদের তো স্পেশালি জানতে হবে তাদের পেটের পার্টিকুলার পেটের রিকোয়ারমেন্ট বা স্টমাকের রিকোয়ারমেন্টটা কি। যদি না জানা থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে, এবং সেখানে আমরা কেউ কিন্তু কিছু করতে পারবো না। এবং সব থেকে বড় কথা, আপনি কি করছি তার থেকে বড় কথা, সে প্রাণীটা কিন্তু জাস্ট অবহেলার জন্য কষ্ট পাচ্ছে। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই ধরনের যারা কন্টিনিউয়াস সমস্যায় ভোগে তারা কিন্তু বেশি দিন বাঁচেও না, আমাদের সাথে থাকেও না। নমস্কার, আমি সঙ্গে ছিলাম ডক্টর রমিজ মন্ডল। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের ইনবক্সে জানাতে পারেন।